সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত। এই সময়ে সঙ্গে আছি আমি এস.এম. আকাশ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি। আজ অবশ্য নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে নির্বাচন কমিশন, যে বর্তমান নির্বাচন কমিশন আছে, সেটার মেয়াদ শেষ হয়ে আসছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে এই মেয়াদ শেষ হবে। নতুন কমিশন কীভাবে গঠন হবে সেটা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 54 জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়ে আইনের মাধ্যমে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের কথা বলেছেন। এর আগে মহামান্য রাষ্ট্রপতির কাছেও তারা চিঠি বা আবেদন করেছিলেন যে কিভাবে নির্বাচন কমিশন গঠন হতে পারে। মূল উদ্দেশ্য একটি, আগামী যে জাতীয় নির্বাচন হবে সেটা যাতে সবার কাছে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন হয়। এ বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে তিনজন অতিথি, আমার বাঁ দিক থেকে সবার সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, নবনির্বাচিত সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আমাদের সাথে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, এবং মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, সদস্য শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উপকমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। আপনাদের তিনজনকে স্বাগত জানাই। বিরোধী দল দিয়ে শুরু করা ভালো মনে হয় না, সেটাই শুরু করি। আইনের ভিত্তিতে নির্বাচন গঠনের আহ্বান জানিয়েছে 54 বিশিষ্ট নাগরিক। বিএনপির অবস্থান কি? না, এই সংকট তো পুরনো সংকট, দীর্ঘদিনের সংকট। বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন কমিশন সেটা ভেঙে পড়েছে মূলত এই আওয়ামী লীগের শাসন এবং নির্বাচন যখন শুরু হয়েছে তখন থেকেই। সম্পূর্ণ দলীয় বিচার ভিত্তিতে যদিও একটি সংলাপ করা হয়েছিল, তারপরে ফলাফল যেটা হবার হয়েছে অশ্বডিম্ব তাই হয়েছে। এর আগে রকিব কমিশনের কর্মকাণ্ড আমরা দেখেছি, আওয়ামী লীগের আমলে গঠিত নির্বাচন কমিশন এবং এই যে হুদা কমিশন, সেই কমিশনের কর্মকাণ্ড দেখছি। একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তি যারা চেয়ারে বসে থাকেন, তারা কিভাবে নীতিহীন আচরণ, কথা অবলীলায়, মিথ্যা, অসত্য এবং অসদাচরণের সাথে সংযুক্ত থাকতে পারেন সেটা আমার বোধগম্য নয়। 42 নাগরিক এর আগে বিবৃতি দিয়েছিল, যেটা আপনি বলেছেন। তারা শুধু নির্বাচনে অনৈতিকতা, ব্যক্তিগত অনৈতিকতার কথাই বলেননি, সেখানে কমিশনে কর্মচারী নিয়োগের ক্ষেত্রেও যে অন্যায় অনিয়ম হয়েছে, 4 কোটি টাকার ঘুষ বাণিজ্য হয়েছে, সেটাও তারা বলেছেন। এবং তারা ব্যক্তিগতভাবে নির্বাচন কমিশনের সুযোগ সুবিধা, গাড়ি ব্যবহারের ক্ষেত্রে যে অনিয়ম করেছে সেটাও তারা বলেছে, পরিষ্কারভাবে বলেছে। এবং এগুলো দৃশ্যমান, ভিজুয়াল, এর বাইরে কি আছে আমরা জানি না। তারপরে তারা বিশেষ বক্তৃতার নামে কোটি কোটি টাকা তছরূপ করেছেন, নিয়েছেন, সেটাও তারা বলেছে। এটা হলো একটা দিক, আর্থিক অনিয়ম, অসদাচরণ। আর একটা দিক হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে যে তারা কফিনে মুড়ে দিয়েছে, সেটা এখন প্রকাশ্য দিবালোকের মতো সত্য, ওপেন সিক্রেট। শুধুমাত্র জাতীয় সংসদ নির্বাচন নয়, 13 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন এবং এখন যে ইউনিয়ন কাউন্সিলের নির্বাচনগুলো হচ্ছে, যেটা শাশ্বতকালে আমাদের একটা উৎসবের উপলক্ষ ছিল আমাদের নির্বাচনগুলা, সেই নির্বাচনগুলো দেখেন কশ্চিনকালে পাকিস্তান আমলে, তার আগলে স্বৈরশাসকের আমলে কখনো আপনি দেখেছেন যে একটা এলাকায়, বাগেরহাট জেলায় দেখলাম 38 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে গেছে, কোনো প্রার্থী নাই? বাংলাদেশের প্রার্থীর এত আকাল হয়ে গেল যে আওয়ামী লীগের শাসন আমলে এসে চেয়ারম্যান সাহেবরা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়ে যায়। আপনি জানেন যে 2014 সালের নির্বাচনের আগে যখন একটি ভোটও পড়েনি, তখন তারা মোটামুটি জিতে গেছে। এবং 18 সালের নির্বাচন হয়েছে কিভাবে, রাতের বেলায় হয়েছে, কিভাবে প্রশাসন যন্ত্রকে ব্যবহার করা হয়েছে। এবং আমরা শুনেছি, এটা পরিষ্কার যে অনেক আওয়ামী লীগের লোকজনও বলেছে। এবং আমার এই যে আওয়ামী লীগের ভাই, উনি যদি বিহাইন্ড দ্য ক্যামেরা আপনি এই লাইভের বাইরে যাই জিজ্ঞেস করেন, তিনিও প্রকারান্তরে গল্পের ছলে স্বীকার করবেন যে নির্বাচনের নামে বাংলাদেশে কি হয় এবং কি হচ্ছে। বিদেশি গণমাধ্যম বলেছে, কমিশনের মধ্য থেকেও বলা হচ্ছে। কবিতা খানও সেদিন বলেছেন, নির্বাচন কমিশনার, যে আমরা প্রশ্নবিদ্ধ নির্বাচন করতে চাই না। আওয়ামী লীগের একজন এমপি নিক্সন সাহেব, তিনি বলেছেন যে বাংলাদেশে শুধুমাত্র আমার এলাকায় সুন্দর নির্বাচন হয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সাইদ খোকন সাহেব বলেছে যে মেয়র সাহেব নির্বাচিত হয়েছেন, আমি সেই নির্বাচন তার ভোট কারচুপি করে দিয়েছি। এরকম অসংখ্য। মেনন সাহেব বলেছেন ক্ষমতাসীন জোটের যে আমি সাক্ষী দিচ্ছি যে বাংলাদেশে এই নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই। আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের যে আহ্বান, এর সাথে আপনারা কি একমত কেন? মানে না, এই বিষয় নিয়ে আমরা আমাদের দলের কি সিদ্ধান্ত এখনো নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। তারা সিদ্ধান্ত নেবেন আইনের মাধ্যমে, হলেই যে হবে। দেখেন, একজন নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক সমঝোতা না হবে এবং রাজনৈতিক কনসেনসাস না হবে, সংলাপের ভিত্তিতে গঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এবং সেটা কিন্তু প্রমাণিত হয়েছে যে রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা, ঐক্য ছাড়া এই কমিশনের তো ইচ্ছাই নেই, মেরুদণ্ডহীন একটা কমিশনের কথা বলছি। আমি আগামী কমিশনের কথা বলছি। আচ্ছা, শহীদুল ইসলাম বাবুল, আপনাকে
একটু থামাই। আমি মাহমুদ সালাউদ্দিন চৌধুরী, শহীদুল ইসলাম বাবুল বক্তব্য দিয়েছেন, সেই প্রেক্ষাপটে যদি আপনার কোনো বক্তব্য থাকে সেটা বলবেন, কিন্তু বিশিষ্ট 54 জন নাগরিকের যে বক্তব্য, আইনের ভিত্তিতে নির্বাচন কমিশনের আহ্বান, আওয়ামী লীগের অবস্থান কি? আইন কি করবে? সর্বপ্রথমে এনটিভির এই সময় যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আর আমার সাথে যারা আলোচনা করছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করতে চাই। প্রথমে 54 জন নাগরিক আজকে যে বিবৃতি দিয়েছেন, এবং আমরা দেখলাম যে বাংলাদেশের অনেক পত্রিকা একদম ফ্রন্ট পেজে নিউজ করেছে, এটা খুব যত্নের সাথে খুব এটা ছাপানো হয়েছে। তো এটা আসলে আমরা সকলেই পড়েছি। বাংলাদেশে এই ধরনের কোনো সমস্যা আমি ঠিক বলবো না, নির্বাচন কমিশনের মেয়াদ সম্ভবত ফেব্রুয়ারিতে শেষ, এর মধ্যেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে, যে নির্বাচন কমিশনের আগামী জাতীয় নির্বাচনটা পরিচালনা করবে, এবং এর মধ্যে যদি আমাদের লোকাল নির্বাচনগুলো থাকলে তো পরিচালনা করবেই তারা। তো আমি মনে করি এখানে সমস্ত বাংলাদেশের সব মানুষও তাকিয়ে আছে আগামী নির্বাচন কমিশনার কারা হচ্ছেন। তো এই প্রেক্ষাপটে আমি একটু বলি, যেটা আওয়ামী লীগ গতবার যেটা করেছিলেন বিএনপির দাবির মুখে, এবং আমি বলবো যে সুশীল সমাজ নানা জায়গা থেকে নানা ধরনের দাবি এসেছে, আসার পরেই কিন্তু আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়ে একটা সার্চ কমিটি গঠন করেছেন, এবং করেই কিন্তু প্রতিদিন আমরা দেখতাম আজকে এই দল কালকে ওই দল, বাংলাদেশের সমস্ত নিবন্ধিত যতগুলো দল আছে শুধু জামাত ছাড়া মনে হয় মোটামুটি সব দলই গিয়েছে, সব দলের প্রেক্ষাপটে এবং নামও নেওয়া হয়েছে। আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা দলের অংশগ্রহণের ভিত্তিতে, মতামতের ভিত্তিতে কিন্তু একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। যে নির্বাচন কমিশন দিয়ে আমরা 2018 সনের নির্বাচন ফেস করেছি, আমরা মেয়র ইলেকশন শেষ করলাম। কিন্তু এখন আমি প্রশ্ন করতে চাই, এখানে 2008 সনের যখন নির্বাচন হলো, সেই নির্বাচনকেও কিন্তু বিএনপি বলেছে এটা নিরপেক্ষ হয়নি, এবং আমরা আসলে আমাদের একটা কালচারই দাঁড়িয়ে গেছে, বিশেষ করে আমরা বিএনপির ক্ষেত্রে দেখি, এবং যখনই হেরে যাচ্ছেন তখনই তারা নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করা, তখনই কিন্তু একটা সরকারের সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করা, এগুলো কিন্তু আমরা সবসময় দেখেছি। এটা, এবং আমি মনে করি বিএনপির রাজনীতির কিন্তু এটা অনুষঙ্গে পরিণত হয়েছে। আরেকটা কথা বলি, আমার কাছে যেটা বর্তমানে যেটা মনে হয়, বিএনপি যে একটা নেতৃত্ব সংকট সব দিক দিয়ে চলছেন, তাদের দলের চেয়ারম্যান যাকে বানিয়েছিলেন তিনি কনভিক্টেড হয়ে গেছেন, রাতের আধারে তাদের গঠনতন্ত্র চেঞ্জ করে আরেকজন কনভিক্টেডকে তারা চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, কো চেয়ারম্যান ঘোষণা দিয়েছেন, এইভাবে কিন্তু বিএনপির দলটা চলছেন। আমরা দেখি 2018 সনের নির্বাচনের সময় তারা কখনো খুব ছোট ছোট দল, যেগুলোকে বাংলাদেশের মানুষ তেমন গ্রহণ করে না, কিংবা তাদের ভোটের সংখ্যাও তেমন নেই, তাদেরকে নেতা মেনে তারা নির্বাচনে এসেছিলেন, এবং হেরে যাওয়ার পর তাও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন। এবং আমরা দেখলাম যে কুমিল্লায় তারা জিতেছে, কিন্তু ওই কুমিল্লায় যখন মেয়র নির্বাচনটা হয়েছিল কিন্তু তারা সেখানে জিতেছে, ওই নির্বাচন নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই। 2018 সনে কিন্তু বিএনপির জেনারেল সেক্রেটারিও কিন্তু জিতেছে, তিনি পরবর্তীতে সম্ভবত পদত্যাগ করে ওখানে বাই ইলেকশনের মাধ্যমে আরেকজন জয়ী হয়ে এসেছে। তো এখন বিএনপি তো কোথাও না কোথাও জিতে, তো নির্বাচনের সিস্টেম যদি একদম না মানেন তাহলে প্রথম থেকে কিন্তু নির্বাচনগুলোকে অ্যাভয়েড করতে। নির্বাচন কমিশন সে আইন করেনি, কেউই করেনি, মানে কোন সরকারই করেনি। মানে এই সরকারের কাছে আহ্বান হলো যে আইনের ভিত্তিতে নির্বাচন কমিশন আগে আইনটা করতে হবে। এখন ফেব্রুয়ারি মাস কিন্তু অনেক দেরি আছে, সমস্ত প্রক্রিয়া শুরু করবে আগামী মাস দেড় মাসের মধ্যে, আমরা কিন্তু এটা প্রত্যক্ষ করবো এবং এটা স্পষ্ট হবে দিনের আলোর মতোই। তো আসলে এখন সরকারের যে সিদ্ধান্ত, কিংবা সরকারের সিদ্ধান্তটা একদম সরকারের খুব একান্ত সরকারেরই বিষয়। আমি দলের পক্ষ থেকে এতটুকু বলতে পারি যে বাংলাদেশের মানুষ যেটা চাই, এবং অধিকাংশ মানুষ যেগুলা চিন্তা করে, আমি মনে করি আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেটার বাইরে কখনোই যাবে না। শুধু সেই প্রয়োজনে যদি আইনও করতে হয় হয়তো বা তিনি করবেন। আমি এখানে একটু বলি, বাবুল ভাই যে কথাগুলো বলছেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচন, বিএনপি তাদের ক্যান্ডিডেট পছন্দই করতে পারছেন না। সব দলের একটা মিটিংয়ে যেখানেই যাবেন সেখানে চেয়ার ছোড়াছুড়ি হলে এটা নর্মাল একটা কালচারে পরিণত হয়েছে। বিএনপি যে নেতৃত্ব সংকট, সেই নেতৃত্ব সংকটের কারণে তারা কোথাও তাদের প্রতিনিধি দিতে পারে না, যার কারণে বিনা প্রতিনিধি। বুঝতে পেরেছি। আমি শরীফুজ্জামান শরীফ, দুজনের বক্তব্য শুনেছেন, এবং আপনি মাঠ পর্যায়ে থেকে এসেছেন, ইউপি নির্বাচন নিয়েও কথা হয়েছে, বাগেরহাট নিয়েও কথা হয়েছে, আপনি বাগেরহাটের মানুষ, সেখান থেকে এসেছেন, সেটা নিয়ে দু চার লাইন বলতে পারেন। কিন্তু বিশিষ্ট নাগরিকদের যে বক্তব্য, সেটা নিয়ে আপনার অবস্থান, আপনার বিশ্লেষণ শুনতে চাই। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতা এবং অন্য আলোচকদেরকে ধন্যবাদ। আমরা আসলে নির্বাচনে কি চাই? কোনো একটি দলের পরাজয়ের ভেতর থেকেই নির্বাচনটা গ্রহণযোগ্য হয়েছে, এই ধরনের কনসেপ্ট অন্তত আমি ওন করি না। আমার বিশ্বাস হলো যে নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এবং সেই ভোটাধিকার যথাযথ রিফ্লেকশনটা হয় ফলাফলে, সেটি যদি হয় তাহলে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচন।
আমরা নির্বাচন কমিশনের কথা বললাম, কিন্তু আপনি যদি দেখেন যে আমাদের এখানে ওই ধরনের আইন নেই, কিন্তু একই সাথে আমাদের এখানে যে নির্বাচনগুলো একেবারে সবগুলোই যে আমরা বিতর্ক করতে পারি বিষয়টি সেরকমের না। 91-এর যে নির্বাচনটি হয়েছিল সেই নির্বাচনটি কিন্তু গ্রহণযোগ্য ছিল। 96-এর অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট ব্যাক যে ইলেকশন কমিশন থাকে তারা সমস্ত ঝামেলাটা তৈরি করে। সুতরাং এই জায়গাটায় বিশিষ্ট নাগরিকদের যে উদ্বেগটা, এই উদ্বেগটা আমি তাদের স্পিরিটের সাথে একমত। কারণ বাংলাদেশের সব মানুষই চায় যে একটা গ্রহণযোগ্য নির্বাচন, যেখানে সে তার যথাযথ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং ফলাফলে তার রিফ্লেকশনটা হবে। এখন আপনি আইনটি করলেন, কিন্তু আপনার অন্যান্য জায়গা, আপনার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো আপনি তৈরি করেননি। আপনি নির্বাচন কমিশনকে আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসলেন, কিন্তু অন্যান্য জায়গায় তাকে সহযোগিতা করলেন না। আপনি তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে লাগিয়ে দিলেন, তাকে একটি চাপের মধ্যে রাখলো। অর্থাৎ শুধুমাত্র আইন সাফিসিয়েন্ট না, এখানে পলিটিক্যাল যে গভর্নমেন্টটা থাকবে, নির্বাচনকালীন যে সরকারটা থাকবে, সেই সরকার যদি তার নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে না দেয় এবং তাকে অন্যান্য জায়গায় সহযোগিতা না করে, তাহলে আপনি গ্রহণযোগ্য নির্বাচনটা করতে পারবেন না। বিশিষ্ট নাগরিকরা সেই কথাটাও বলেছে, আপনাকে সেই ধরনের একটি সরকার লাগবে যে সরকারটা ওই কমিশনকে সহযোগিতা করবে। এবং এর ভেতর থেকে আপনার খেয়াল আছে যে শামসুল হুদার যে কমিশনটা ছিল 2008-এ আমাদের নির্বাচন ব্যবস্থার অনেকগুলো ইতিবাচক পরিবর্তন কিন্তু তারা আনতে পেরেছিল। আমাদের নির্বাচন একসময় ছিল সকাল ঘুম ভাঙার আগে মাইকের শব্দ, বিরাট বিরাট মিছিল, রাস্তায় রাস্তায় তোরণ। সেই জায়গাগুলোকে কিন্তু অনেকগুলো ইতিবাচক পরিবর্তন এখানে এসেছে। এক কালারের পোস্টার এখন যে আমরা দেখছি, বেলা 3টার আগ পর্যন্ত কোনো মাইক আপনি ব্যবহার করতে পারবেন না, আপনি মিছিল করতে পারবেন না, বড় বড় জনসভা করতে পারবেন না। এই যে পরিবর্তনের জায়গাটা, সেই পরিবর্তনের জায়গাটা কিন্তু ওই ইলেকশন কমিশন এনেছিল, কিন্তু পরবর্তীকালে সেটি আমরা ধরে রাখতে পারিনি। সুতরাং বিশিষ্ট নাগরিকদের যে উৎকণ্ঠা, যে উদ্বেগ, এইটার সাথে আমি একমত, কিন্তু একই সাথে এটি যে একবারে আপনার গ্রহণযোগ্য একটা নির্বাচন এনশিওর করবে, এটি আমি মনে করি না। আমি মনে করি যে একদিকে নির্বাচনকালীন গভর্নমেন্টের চেহারাটা কি হবে এটি যেমন গুরুত্বপূর্ণ, একই সাথে ইলেকশন কমিশনকে শক্তিশালী করা। আপনি আলোচনা করলেই শুনবেন যে আমরা শক্তিশালী করেছি কি, আমরা একটা ভবন ছিল সদরঘাটে ইলেকশন কমিশনের, সেখান থেকে আমরা আগারগা এনে কয়েক শত কোটি টাকা দিয়ে বিশাল একটা ভবন তৈরি করেছি, তাদেরকে এই এই সুবিধাগুলো দিয়েছি। দুঃখজনক হলো কি জানেন, আগে নির্বাচন কমিশনের নিয়ে ভোটের পরিবেশ নিয়ে তাদের সম্পর্কে কথা হতো, এখন তারা হেন অপরাধ নাই যে অপরাধের সাথে তারা যুক্ত হয়নি, ফৌজদারি অপরাধ করছে প্রতিনিয়ত। সুতরাং এই রকমের একটি জায়গায় এই ইলেকশন কমিশন, অসংখ্য কথা আছে, কোন ইলেকশন কমিশনই একেবারে দুধে দেওয়া তুলসী পাতার দায়িত্ব পালন করেনি, কিন্তু অতীতের সমস্ত রেকর্ড এই কমিশন ভেঙেছে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে। আমরা এখানে মিডিয়ার সামনে বলতে পারি, কিন্তু আমাদের কষ্টের জায়গা, ট্র্যাজেডির জায়গা হচ্ছে এই যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে এই ধরনের সমালোচনা আমাদের আসলে করতে ইচ্ছা করে না। তারপরে করতে হয় কেন, তারা সেই সমালোচনার ক্ষেত্রগুলোকে তারা তৈরি করে দিচ্ছেন। শহীদুল ইসলাম বাবুল, বিএনপি বলেছে যে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে যাবে না, বিশেষ করে জাতীয় নির্বাচন তো যাবেই না। কিন্তু কমিশন, এই কমিশন তার মানে নতুন কমিশন গঠন হতে হবে এবং সেটা বলেছেন যে আপনারা গ্রহণযোগ্য কমিশন হতে হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তারা গতবার যেমন একটা সার্চ কমিটি করে সবাইকে নিয়ে মতামতের ভিত্তিতে কমিশন গঠন করেছিল, এবারও আওয়ামী লীগের সিনিয়র দু একজন নেতা বলেছেন যে সার্চ কমিটি একটা ভালো পদ্ধতি, সেটা একদম আইন না হলে আইনের কাছাকাছি, এবং সেটা নিয়ে কমিশন গঠনও তারা উদ্যোগ নেবে বলেছে। তো আপনার সার্চ কমিটিতে সমস্যা করা, সার্চ কমিটির আপনারাও তো নাম দিয়েছিলেন বা অন্যান্য দল দিয়ে একটা সার্চ কমিটি দিয়েও তো একটা কমিটি হতে পারে। শোনেন, আমরা সব এক্সপেরিমেন্টই করলাম, দেখলাম, এবং শেষে এটাই আওয়ামী লীগ তো এটা বলবেই, কারণ তারা এর মধ্যে একটা ভালো সুবিধা মজা পেয়ে গেছে যে খুব সুন্দর একটা অনুগত দল দাস বা দাসানুদাস যা বলা যায়, তার চাইতে মুসাহেব কহেন হুজুরের মতো অমৎকার এরকম যদি পাওয়া যায় তাহলে অসুবিধা কি। যেটা কথা হলো যে একটা এই কমিশন দিয়ে আমরা কি করব আপনি বলেন, যেই কমিশন ওনারা মানে কি করেন, ওনাদের যদি সে একটা পরিধি থাকে, পরিবার পরিজন থাকে, আত্মীয় পরিজন থাকে, নিজস্ব বিবেকবোধ থাকে,
তাহলে তো ওনারা যে কাজ করেছেন সেটা করতে পারেন না এই চেয়ারে বসে, এবং এটা প্রকাশ্য বলে ওনারা 42 নাগরিক আর 56 নাগরিক বলুক বা না বলুক, আমার সালাউদ্দিন ভাই বলুক বা না বলুক, উনি কতটুকু বিশ্বাস করেন, অন্তরে ধারণ করেন যে বাংলাদেশের নির্বাচন কমিশন, এই যে বাংলাদেশের যত রক্তারক্তি হানাহানি, না নির্বাচন কমিশন যেটা আছে এটা কথা বাদ দেন, আমি আগামী নির্বাচন কমিটির কথা বলছি। আমি আগামী নির্বাচন সার্চ কমিটি দিয়ে কি সম্ভব নয়? না, সার্চ কমিটি দিয়ে যে কোনোভাবেই সম্ভব নয় সেটা এই নুরুল হুদা কমিশন সেটা প্রমাণ করেছে। কাদম্বিনীকে মরিয়ার প্রমাণ করিবার দরকার নাই যে তার মরিবার প্রয়োজন আছে, এটা প্রমাণিত সত্য। মোট কথা বাংলাদেশে একটা রাজনৈতিক কনসেন্সাস আইন হতে পারে, নিশ্চয়ই নির্বাচন কমিশনের জন্য একটা আইন প্রয়োজন আছে। নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে সেই আইন এখন পর্যন্ত নাই, তারা 15 বছর ক্ষমতায় আছে, তারা তৈরি করলে ভালো হতো। শুধুমাত্র আইন হলেই হয় না, আইনের প্রয়োগও থাকতে হবে। আইনের সঠিক প্রয়োগ যদি না করেন, আইন তো আমাদের দেশে কত আইন আছে, সেই আইনের ভাগ দিয়েই তো আমার উপর নির্যাতন হচ্ছে, এই আইনের ভাগ দিয়েই তো গণমাধ্যমের স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে, সেই আইনের ভাগ দিয়েই তো নির্বাচন নামে এই জোচ্চুরি কারচুপি এগুলা ডাকাতি করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে বিএনপি কেন এটা ঠেকাইতে পারে না। আরে ভাই, বিএনপি ঠেকাইতে পারে না, আপনার বাড়িতে ডাকাইতে হলে আপনাকে বলা হয় যে আপনি বন্দুক নিয়ে বসে থাকলেন না কেন, এটা আপনার অপরাধ। আর যে ডাকাইতি করলো তারা খুব কৌশলে, চতুরতার সাথে, ধূর্ততার সাথে করেছে। এইগুলা যারা বলে এগুলো হলো জ্ঞান পাপী, এইটা বলবার কোনো সুযোগ নেই। আর মাহবুব সালাউদ্দিন ভাই বলেছেন বিএনপি নেতৃত্ব সম্পর্কে, আসলে এই বিষয়গুলো না বললেই ভালো হতো। আর নির্বাচনকে সাফাই গায়ে কিছু না বলে উনি যদি বলতো যে আমরা কিছু উন্নয়ন করেছি এবং এর সাথে কিছু লুটপাটও করেছে, দেশে বিদেশে টাকাও পাচার হয়েছে প্রচুর পরিমাণে, তাও মানুষ হয়তো এটা চিন্তা করতে পারতো যে বিষয়গুলো কি। নির্বাচনকে নিয়ে সাফাই গাওয়া, ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত থেকে জাতীয় সংসদ নির্বাচন, এইগুলো মানুষের সাথে প্রতারণা, এবং ওটা উনি নিজেও বিশ্বাস করেন, আমি বিলিভ করি দৃঢ়ভাবে। এটা হয়তো ওনার দলের কারণে, একটা রাজনৈতিক দল করেন, টেলিভিশনের সামনে এসেছেন, উনি বলতে বাধ্য হচ্ছেন। বাট বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে আওয়ামী লীগ যে কপি নিয়ে গেছে, আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দলের কাছে সেটা কোনোদিনই কাম্য না। তাদের এক সময়ের একটা সংগ্রামী ইতিহাস ছিল, এখন আওয়ামী লীগ বলতে কিছু নাই, এখন বন্দুক কামান, ওনাদের কোনো দায়িত্ব নেই। আমি আওয়ামী লীগের অসংখ্য লোককে মিডিয়ায় সাক্ষাৎকারে শুনতে বলেছি যে ভোট তো নৌকা মার্কাই দিতাম, আমার ভোটটা আমি দিতে পারলাম না। এটি কি অসত্য, অগ্রহণযোগ্য বক্তব্য? শুধু বিএনপির অভিযোগ? গোটা দাকি দেখেছে, বিশ্বের গণমাধ্যম দেখেছে, সরকারের প্রশাসন, সরকারের এমপি সাহেবরা বলছে ভোটের নামে কি হচ্ছে, প্রশাসনের লোক বলছে রাখেন মিয়া, আপনি কিসের আওয়ামী লীগ, ক্ষমতায় আনছি আমি, এগুলো ওপেন সিক্রেট। পার্লামেন্টে আলোচনা হচ্ছে, এখন উনি একটু আকশতে কয় ভোট নাকি খুব চমৎকার হয়েছে, ফকফক হয়েছে, এইভাবে কমিশন হইতে হবে, এগুলো দুর্ভাগ্যজনক। আর একটা কথা, বিএনপি লিডারশিপ সম্পর্কে উনি যেটা বলেছে, আরে ভাই আমার চেয়ারপারসন কেন, আমরা সবাই কনভিক্টেড হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ, এই কনভিকশনের ধার কি আমরা ধারি? 1 লক্ষের বেশি মামলা দিয়েছেন, 35 লক্ষ আসামি দিয়েছেন, কারে কখন কনভিক্ট দিবেন আপনি? আপনার আঙুল হেলনে কোর্ট চলে, চিফ জাস্টিস পালায় বাসেন না, আপনি আবার আইনের কথা বলতেছেন কনভিক্টের। এই কনভিক্টের আমাদের এই জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের ছিল। ওইগুলো দিয়ে মানুষের পারসেপশন কি? মানুষ, আপনি নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন, আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পার্টির চেয়ারপারসন বলেন, অন্যান্য নেত্রীর সম্পর্কে কি ধারণা পোষণ করে মানুষ, আপনার সম্বন্ধে কি ধারণা পোষণ করেন, আপনি এখান থেকে বের হয়ে মানুষকে জিজ্ঞেস করেন, সাধারণ মানুষ হিসেবে আপনার প্রতি মানুষ কতটা কিনা পোষণ করে, মানুষের অধিকার লুণ্ঠনের জন্য আপনাকে মানুষ কতটা ভালোবাসে, আপনি দেখবেন সেটা। জি, শহীদুল ইসলাম বাবুল, আমি 30 সেকেন্ড শেষ করি, বলেছি ভাই 2 দিন আগেও দেখলাম এটা বিদেশে গেছে 142 জনের বহন নিয়ে, সারা দুনিয়ায় মানুষ আছে 4 জন 5 জন নিয়ে, ওনারা গেছেন রাষ্ট্রে টাকা খরচ করে, সেখানে যায় সাংবাদিক কি প্রশ্ন করছে, তার উপরে হামলা, এটা নিয়ে সেখানে একটা এই দেশের কলঙ্ক। এটাই হলো আওয়ামী লীগ। আবার আওয়ামী লীগ বলে বিএনপি নাকি, এটা দুর্ভাগ্যজনক। আমি একটু বলি, আসলে উনি তো অনেক কথা বলে গেছেন। বিএনপি নামে একটা নির্বাচন ছিল হুন্ডার গুন্ডা, হুন্ডা গুন্ডা নির্বাচন ঠান্ডা। জিয়াউর রহমান সাহেব তো এমন এক নির্বাচন প্রক্রিয়া করেছেন, উনি একদিকে আর্মি পোশাক পরেছেন, আরেকদিকে সিভিল পোশাকের জন্য উনি আবার আহ্বান করেছেন, 78 সনে দল গঠন করেছেন। একদিকে উনি আর্মি চিফ, একদিকে রাষ্ট্রপ্রধান, সব উনি একের ভিতর অনেক, এক মুঠো রাজাকার, এক চিমটি মুক্তিযুদ্ধ দিয়ে দল গঠন করেছেন। তিনি আবার দেশ শাসনের কথা বলেছেন। আর বেগম জিয়ার ছেলে যেগুলো করেছেন, আসলে আমি নামগুলো উচ্চারণই করতে চাই না, কারণ এগুলো এত বেশি অপসৃত হয়ে গেছে, বাংলাদেশের মানুষ যে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এদেরকে। এবং মুসলেখা থেকে বেরিয়ে গেছেন তারেক রহমান, বাংলাদেশে কোনোদিন রাজনীতি করতে আর আসবেন না। তারা আজকে বলেন তারেক রহমানকে আসতে দিচ্ছেন না, কিংবা খালেদা জিয়া কনভিক্টেড। আপনি কোর্টে যান, কোর্টে তো আপনারা গিয়েছেন, আপনাদের মওদুদ সাহেব আপনাদেরকে অনেক বুদ্ধি পরামর্শ নেন, তার পরামর্শে আপনারা কোর্টে গিয়েছেন, কোর্টে হেরে গেছেন। আপনি দেখেন একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নবিদ্ধ করেছে বিএনপি। আর লুটেরের রাজনীতি বলেন, বিএনপির সাথে লুটেরের শব্দটা কিন্তু আষ্টে পিষ্টে লেগে গেছে। জিয়াউর রহমান সাহেব হেন কোনো পাপ নাই যেটা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে জিয়াউর রহমান সাহেব। আপনারা বলেন আরো এই যে আজকে আপনি বললেন আপনার পথে যে হেঁটে যান মানুষ ইয়ে করবে। শুনেন, যে 96 সালে আপনারা সরকার গঠন করেছেন, সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে সংক্ষিপ্ততম একটা সংসদ বসেছিল, সেই সংসদ বাধ্য করেছিল তত্ত্বাবধায়ক সরকারকে আপনাকে মানতে হবে। মেনে তিনি যেদিন পদত্যাগপত্র বঙ্গভবন দেখতে গিয়েছেন, সেদিন আমরা দেখেছিলাম বেগম জিয়ার কি মূর্তি। সেদিন আমরা
জনগণ তাকে টেনে হেসতে, আমি শব্দের খুব সচেতনভাবে ব্যবহার করছি, টেনে হেসতে ক্ষমতা থেকে নামিয়েছিল। এই আওয়ামী লীগের শক্তি জনগণ। আওয়ামী লীগের সাথে কোনো উড্ডি পড়া পোশাকও না, আমাদের বন্দুকও না। সংবিধানকে রক্তাক্ত করেছেন আপনারা, আমাদের স্বাধীনতার মূল ইতিহাসকে বিকৃত করেছেন দিনের পর দিন। বাংলাদেশের মানুষ কখনো বঙ্গবন্ধুর ছবি কিন্তু কখনো কোনো জাতীয় মাধ্যমে দেখতে পারে নাই। শুধুমাত্র স্বাধীনতার পরে রিক্সা পেন্টিংস নামে একটা শব্দ বাংলাদেশে আছে, রিক্সার পিছনে ছিল বঙ্গবন্ধুর ছবি, হয়তো বা জয় বাংলা, হয়তো নৌকা। জিয়াউর রহমান ক্ষমতা আসার পর রিক্সা পেন্টিংস পর্যন্ত বন্ধ করে দিল, সেখানে দেখলাম সিনেমার নায়ক নায়িকার স্থান করে নিল। এইভাবে বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধুকে অপসৃত করা, মুক্তিযুদ্ধের স্বাধীনতাকে অপসৃত, হেন কাজ না যেগুলো করেন নাই। 21 বছর লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করেছে শুধু 91 থেকে 2001 সন থেকে, অবশ্যই আমি বলি 2001 সন থেকে 2006 সন পর্যন্ত 26,000 নেতাকর্মী হত্যা করা হয়েছে আমাদের। আমরা হেন দিন নাই, আজকে আমরা হিটলারকে দাফন করে এসেছি রংপুর থেকে, আবার আমরা গিয়েছি চট্টগ্রামে। কোথায় গিয়েছি? চট্টগ্রামে মুর্তজার লাশ দাফন করতে। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আমরা এগুলোই করতে হয়েছে। 21শে আগস্টের গ্রেনেড হামলা কারা ঘটিয়েছেন? আপনারা সংসদে বলেছিলেন আমাদের নেত্রী নাকি ভ্যানিটি ব্যাগে করে গিয়ে ওই ইয়ে করেছেন। এত বড় ভয়ানক একটা জর্জ মিয়া একটা নাটক সৃষ্টি করা হয়েছে, সমস্ত মিডিয়ায় প্রকাশ হয়েছে। শুনেন, রাজনীতি করতে গেলে যে আজকেও আপনারা রাজনীতি কোন নেতৃত্বে দিয়ে দেন, লন্ডন থেকে ফোন আসে কোন একটা কর্মসূচি দেন, কোন একটা সাহস একটা মানুষ রাস্তায় নামার, এত যদি আত্মবিশ্বাস থাকে। আমি আবার আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন একটা শব্দ করেন, আমরা মুখ দিয়ে যেটা বলি আমার অন্তর থেকে বিশ্বাস করি, বিশ্বাস নিয়ে বলি। আমার দল এমন দল নয় যে মুক্তিযুদ্ধ রাজাকারের সংমিশ্রণ একটা দল হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীরা কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে এখানে এসেছে। মাহমুদুল সালাউদ্দিন চৌধুরী, ধন্যবাদ। আমি শরীফুজ্জামান শরীফ, আমার এই আওয়ামী লীগ এবং বিএনপি নিয়ে বসলে যেটা হয়, আমি যে পর্যায়ে নিতে চাই পিছনের দিকে, খালি পিছনের কাহিনী, সামনে আগাতে পারি না। আপনি একটু সামনে যদি বাড়েন, আমার মানে বিশেষ করে সার্চ কমিটি, আচ্ছা, আমরা নির্বাচন কমিশন, আগামী নির্বাচন কমিশন, মানে একটা ভালো নির্বাচন কমিশন, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন দেখতে চাই। মানে আওয়ামী লীগ বলছে যে সার্চ কমিটি, বিশিষ্ট নাগরিক বলছে আইন করে এটা গ্রহণযোগ্য, এটা সবারই কাম্য। সেটা কিভাবে হতে পারে বলে? এই জায়গাটায় আমি আগেও যে অংশটি বলেছি যে আমাদের এখানে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। প্রশ্নবিদ্ধ হয়েছে কেন? এর পেছনে ইলেকশন কমিশন নিজে নিজেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করে না। তার পেছনে যে গভর্নমেন্টটা থাকে, যে গভর্নমেন্টের সহযোগিতায় সে ওখানে যায়, অথবা একটা গভর্নমেন্টের ইচ্ছার প্রতিফলন ঘটানোর জন্য সে কাজটা করে, এবং করতে গিয়ে সে নিজে বিতর্কিত হয়। আমাদের এখানে সেই ঘটনাগুলি ঘটেছে। যখন পেছনে কোনো সরকার যখন তার এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা না থাকে, যে 4টি কমিশনের কথা বললাম, শাহাবুদ্দিন সাহেব বলেন, অন্যান্য জায়গাগুলোতে বলেন, তখন সেই নির্বাচনগুলো কিন্তু প্রশ্নবিদ্ধ হয়নি, রিফ্লেকশনটা হয়েছে মানুষের। সুতরাং এই জায়গায় আপনার একটা আইন দরকার আছে, ইলেকশন কমিশনকে সহযোগিতা করার জন্য আপনার মানসিকতার দরকার আছে। কিন্তু শুধুমাত্র একটা আইন হলো, ওই যে বাবুল ভাই যেটি বলেছে, এখানে প্রচুর আইন আছে, কিন্তু আপনার সার্চ কমিটির যে প্রসেসটা আমি গ্রহণযোগ্য মনে করি, কিন্তু সার্চ কমিটি করে যেটা আপনি আউটপুটটা, তার ফলাফলটা কিন্তু আমরা পাইনি। সেই কারণে সার্চ কমিটি শুরু হওয়ার আগে আমি কি একটা প্রশ্ন করতে পারি? শেষ করে আমি একটা প্রশ্ন করি, সার্চ কমিটি আউটপুটটা কি পান না? সার্চ কমিটি সব নামগুলো করতে এসেছে, বিভিন্ন দল যে নামগুলো দিয়েছে সেগুলো আওয়ামী লীগ একটা নাম দিয়েছে। অবশ্যই অবশ্যই, এবং সেখানে সার্চ কমিটি যে ইতিবাচক, ওইটা কিন্তু রেজাল্টটা বাংলাদেশে মানুষ পেয়েছে। এবং সেখানে আমি শেষ করি, সার্চ কমিটি করে আপনি যে বডিটা পেলেন, এবং সেখানে আমরা কিন্তু শুনেছি, আমি কাউকে নাম বলে বিব্রত করতে চাই না, যে এই নামটি এসেছে বিএনপি যে নামগুলি বলেছিল সেখান থেকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা সার্চ কমিটি করে এই কমিটিটা কেন করলাম? তারা একটা গ্রহণযোগ্য নির্বাচন করবে, কিন্তু আপনি অনেকগুলো ভালো মানুষ নিয়ে আসলেন যাদের ইমেজটা খুবই ভালো, কিন্তু তার যে বেসিক যে কাজটা তার করার কথা, যে কাজটি করার জন্য আমি তাকে নিয়ে এসেছি, সেই কাজটি তিনি ভালোভাবে করতে পারলেন না। তাহলে সার্চেরও কোনো দাম থাকে না, কমিটিরও কোনো দাম থাকে না, এই যে গণভবনে গিয়ে বৈঠক করারও কোনো দাম থাকে না। মূল ব্যাপারটা হচ্ছে, যাদেরকে আপনি সামনে, এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন না, এটি হবেও না, কারণ এরপরের যে নির্বাচন সেটি এরা দায়িত্ব পালন করতে পারবেন না। সুতরাং ভবিষ্যতে যারা আসবেন, অবশ্যই আপনার পলিটিক্যাল পার্টির সাথে আলোচনা করতে হবে, পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করতে হবে। এখন যদি গভর্নমেন্ট বলে যে না, আমরা আমাদের মতন করে করব, আমরা এর আগে কতগুলো সাক্ষ্য আছে নির্বাচন ফেয়ার, নো। আপনি ওই যে কুমিল্লার নির্বাচন ফেয়ার হয়েছে সত্য কথা, কিন্তু এক কুমিল্লার নির্বাচন দিয়ে আপনি ন্যাশনাল নির্বাচনকে কম্পেয়ার করতে পারেন না। একটা দুটো ঘটনা এরকমের আছে লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে, কিন্তু ন্যাশনালি আপনি যে অমুক জায়গায় বিএনপি যেতে এসেছে, অমুক জায়গায় অমুক ভোট পেয়েছে, কিন্তু এই বক্তব্য আমরা টক শোতে বসে বলতে পারি, কিন্তু
বাস্তবতা হচ্ছে গ্রামের যে ভোটার, শহরের যে ভোটার, সাধারণ যে ভোটার, সেই ভোটার কি মনে করে। ভোট কেন্দ্রগুলোর পরিস্থিতি আমরা কম বেশি দেখেছি, সিটি কর্পোরেশন নির্বাচনে আমরা দেখেছি। হ্যাঁ, বাবুল ভাইদের অনেক সমালোচনা করা যায়, বিএনপির অনেক সমালোচনা করা যায়, কিন্তু বিএনপি ওই যে লালবাগ নির্বাচনের পরে সিটি কর্পোরেশন নির্বাচনের পরে মিছিলে গুলি করেছে, 5-7 জন মরেছে, কিন্তু তার জন্য আপনি তো সাধারণ মানুষ হিসাবে আমার ভোটাধিকার কেড়ে নিতে পারেন না, আমাকে ভোট কেন্দ্রে যেতে বাধা দিতে পারেন না, আমি কেন্দ্রে ঢোকার আগে আমাকে চারপাশ থেকে ঘেরাও করে বলতে পারেন না যে এখানে তোমাকে টিপটা দিতে হবে। আমি বিএনপির ভুলের জন্য, আওয়ামী লীগের ভুলের জন্য আমি সাধারণ নাগরিক হিসাবে আমার অধিকার তো আপনি খর্ব করতে পারেন না। আপনি যে প্রশ্নটি করেছেন আমি মনে করি সার্চ কমিটি ভালো ছিল, কিন্তু ওই ভালো কাজটি করে, ওই প্রসেস ফলো করে যে আউটপুটটা এলো, আমরা যে কারণে আনলাম নির্বাচন, সেই নির্বাচনটা কিভাবে হলো, নির্বাচন কমিশন নিজে পাবনা গিয়ে বলছে যে আর কখনো রাতের বেলায় ভোট হবে না। তার মানে কি? সে বলছে রাতের বেলায় কোনো ব্যালট পাঠাবো না, সকালবেলায় আপনাদের কাছে পৌঁছে যাবে। অর্থাৎ নির্বাচন কমিশন তার মনের মধ্যেও কতগুলো যন্ত্রণা আছে, সে সুযোগ পেলে, মানুষের বিবেক তো, আপনি যতই অপরাধ করেন একটা সময় এসে আপনার মন বলবে যে তুমি আর অপরাধ করো না। সেই কাজটি আমার মনে করে যে আইন দরকার আছে, একই সাথে পেছনের যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটাকে আনফেয়ার কাজ যাতে করে, সেই তার মানে রাজনৈতিক সমাজ। শহীদুল ইসলাম বাবুল, আমরা একটু যদি সামনের দিকে আগাই, যে আপনারা বলেছেন যে নির্বাচনে যদি এই সরকার অধীনে যাবেন না, নির্বাচন কমিশনের অধীনে যাবেন না, যদি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন হতে হবে এবং দল নিরপেক্ষ সরকার ক্ষমতায় থাকতে হবে, এই হলো আপনাদের মূল দাবি। যদি এটা না মানে আপনারা যাবেন না নির্বাচনে, তা আপনারা গেলেন না, তাতে কি ক্ষতি হলো আওয়ামী লীগের? শোনেন, আমরা আওয়ামী লীগ তাতে মানে কি সমস্যা? আচ্ছা, সেই প্রশ্নের উত্তর দেব আমি, খুব সংক্ষেপেই দেব নির্ধারিত সময়ের মধ্যে। তার আগে উনি অনেকগুলো বক্তব্য রাখছেন। একটা হলো কি, শোনেন, এই আমরা কথা যখন বলি অন্যান্য ভোটের অনিয়মের কথা বলি, লুণ্ঠনের কথা বলি, আর্থিক অনিয়মের কথা বলি, উনরা যে আর আমরা চলে যান। 40 বছর আগে একটা মানুষ নিহত হয়েছে, একেবারে ওনার শীর্ষ নেত্রী থেকে শুরু করে একেবারে হুক্কা হওয়া। প্লিজ, আমি কথা বলি, আপনার কথা বলার সময় বলিনি, সেটা ওনারা করে থাকেন। হ্যাঁ, এবং আর একটা আতঙ্ক হয়েছে তারেক রহমান। আরে ভাই, তারেক রহমান এত আতঙ্ক কেন? দিন ধরে বলেন বিএনপি নাই, 7 সিট দিয়েছেন, আবার বলেন ভোট সুষ্ঠু হয়েছে। মানে এদেশের একটা পাগলও জানে বাংলাদেশের ভোট একটা আতঙ্কের সৃষ্টি করেছে। একটা জেনারেশন একবার ভোট দিতে পারলো না, তারপর উনি বলতেছে ভোট খুব সুন্দর ফকফকা ধবধবা হয়েছে। এরকম অসত্য মিথ্যাচার এখন এক জাতিগত দর্শনের রূপ পাই গেছে। কারণ রাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে যখন বলে তখন অন্যও বলতে বাধ্য হয়। এখন তারেক রহমানের আতঙ্ক, বিএনপি থাকবে না, বিএনপি। আরে ভাই, তারেক রহমান আপনার কি করছে? তারেক রহমান নিয়ে কেন আপনার আতঙ্ক? আপনি ভোট দিলেই বুঝবেন, বাংলাদেশের মানুষ সার্ভে করেন, বুঝবেন নিরপেক্ষ কার কি আতঙ্ক। শোনেন, যেটা বলতেছিলাম, আপনি বললেন যে এই আগামী ভোট কেমনে হইতে পারে। আপনি দেয়ালের লেখাগুলো পড়েন আর এই যে টকশোর কমেন্টগুলো আপনি পড়েন, আপনি বুঝে যাবেন আপনি কোথায় আছেন। এবং এই কমেন্টগুলো যদি পড়েন, সাধারণ কমেন্ট, আপনি বনবাসে চলে যাবেন আওয়ামী লীগ না করে, আমি বিশ্বাস করি। যাই হোক, আপনি আগামী নির্বাচন কিভাবে হতে পারে, আর বিএনপি মুক্তিযুদ্ধের দল না রাজাকার দল, এই বিতর্ক এখন আর করতে চাই না, এই বিতর্ক এখন করতে চাই না। আমরা কলকাতার মুক্তিযোদ্ধা আর আমরা রণাঙ্গনে মুক্তিযুদ্ধ, বিএনপি মুক্তিযুদ্ধের দল, এবং বলা হয় আওয়ামী লীগ হলো শরণার্থীর দল। এটা প্রতিষ্ঠিত সত্য। বহুত সেক্টর মাহমুদ সালাউদ্দিন চৌধুরী বলছে যে তারা টেনে হিসড়ে দাবি আদায় করছে, আন্দোলন করে ক্ষমতা থেকে নামাইছে। কিন্তু আপনার হাতে, আপনার দলের হাতে কি ক্ষমতা আছে যে আওয়ামী লীগ আপনাদের দাবি মেনে নেবে? নৈতিক সংগ্রামের মধ্যে বাবুল ভাই একটু কথা বলবেন, আপনি বলবেন মুক্তিযুদ্ধ নিয়ে অসম্মানজনক না অসম্মানজনক কথা বলি না। কলকাতার মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগের অসম্মানজনক নেতারা ঝগড়া করেন না, মুক্তিযুদ্ধ ঝগড়া করেন না। আপনি বলতেছেন রাজাকারের দল, শুনেন, রাজাকার আপনার ঘরের মধ্যে আছে, রাজাকারের দল আপনার ঘরের মধ্যে রাজাকার, এইসব তর্ক করেন না। শুনুন, এগুলো বলেন না, আওয়ামী লীগ করেন বলে অসম্মানজনক কথা বলবেন না, আপনি অসম্মানজনক কথা বলবেন না, শুরু করেছেন আমার দলের সেক্টর কমান্ডার মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, রণাঙ্গনে মুক্তিযুদ্ধ ঘোষণা দেন করেছেন। এটাও বলেন আপনি মুক্তিযুদ্ধ সময় আপনার দলের নেতারা ঘোষণাটা পূর্ব দিন, আমি বড় বড় কথা বলেন, আমি ঘোষণা করব, আমি ঘোষণা করব, আমি ঘোষণা বলবো, কোন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ করেছে, সব পালাই গেছে, খালি গায়ে পালাইছে, কি বলেন? ওর থেকে পালাইছে ছিল নাকি কোন দিন? বঙ্গবন্ধু আমরা টপিক তর্ক করতে চাই না, এটা মানুষ জানে। আমি যেটা বললেন, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু, আওয়ামী লীগের এটা বলেন, শুনো, গুড়া বলেন না, এগুলা আর বলেন না, পালাই গেছে, রণাঙ্গনে ছিলেন, দেশের রণাঙ্গনে ছিলেনই না। আমি তর্ক করি, আমি আপনার কথায় আসি। অসম্মানজনক কথা, আমরা গায়ের জোরে কথা বলে তো ক্ষমতার জোরে উত্তাপে। আচ্ছা, এখন এটা নিয়ে বলতে চাই না, যেটা মাহমুদ সালাউদ্দিন বলেছে যে টেনে হিস্ট্রি আমরা নামাইছি, অবশ্যই আমরা টেনে হিস্ট্রি নামাইছি, এটা হলো অগণতান্ত্রিক ভাষা, ফ্যাসিস্ট ভাষা। এটা কোনো
মানে গণতান্ত্রিক শক্তির ভাষা আমরা টেনে ইচ্ছে নামাইছি, আমরা ঘরে ঘরে ঢুকে বুকের উপর গুলি করতে হবে, এটা আওয়ামী লীগের ভাষা। এটা করেছে লক্ষ লক্ষ বিএনপির লোকরা নাকি লক্ষ লক্ষ কর্মী, লাখে লাখে মরজীবীর কাতারে কাতার। বিএনপির ব্যর্থতা, আপনি কথা না বলতে দিলে আপনাকে আমি কথা বলতে দেবো না, আপনি কথা না বলতে দিলে আপনাকে আমি কথা বলতে দেবো না। 21শে আগস্ট বিএনপি শাসনের একটা দুর্বল দিক হতে পারে, একটা দুর্ঘটনা। আরে ভাই এখানে বিডিআর মেসাকার হইলো, বিডিআর মেসাকারে 57 জন দিনের উপরে মেরে ফেলছেন। শুনেন, বাংলাদেশের একজন ব্যক্তিকে টার্গেট করে মারছেন। বিডিআর মেসাকারে 57 জনের সেনা বলেন না, কিচ্ছু হবে না, আপনি নেবেন কিচ্ছু হবে না, বলেন না, দিবেন না। আপনি এই তদন্ত নিয়ে বহুত কাহিনী করছেন, হতে পারে বিএনপি ভুল। আর যেটা বলতেছিলেন টেনে হিসছে নামাবো, ওনারা লোকে বৈঠে দিয়ে পিঠে এডও করেছিলেন এবং ওনারা আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ ষড়যন্ত্র যেটা করে তারা করেছেন। আমরা টেনে হিস্ট্রে টিস্ট্রে ওইটা আমরা বলি না, আমরা মানুষকে নিয়ে গণমানুষ আমাদের সাথে আছে। হ্যাঁ, সবসময় বন্দুক কামান পিস্তল এগুলোকে মারণাস্ত্রকে মানুষ প্রতিরোধ করতে পেরেছে এরকম না, পারিনি বলে পারবো না সেটা নয়। বারবার ঘুঘু তুমি খেয়ে যাও দান, এইবার ঘুঘু তোমার ভোজি ভোবরান। মনে রাখবেন এটা 2018 সালও না 13 সালও না, এটা গণমানুষের সাল। এই 23 সাল হবে গণমানুষের সাল এবং বাংলাদেশের নির্বাচনে 9-6 করে দিনের ভোট রাইতে করে গরু ছাগলের ভোট করে এইবার পার পাওয়া যাবে, এটা আমরা বিশ্বাস করি না। আচ্ছা, আমি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী বলেন, আমি যে প্রশ্নটা করিনি, আমাদের তো একটু কনক্লুশন আসতে হবে। একটা রাজনৈতিক সমঝোতার একটা বিষয় আছে, যেমন আমরা আগের নির্বাচনে দেখেছি যে অনেকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন অনেকগুলো দলের সাথে একটা গ্রহণযোগ্য নির্বাচনের করার কথা, কিন্তু শেষ পর্যন্ত যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, যেমন বলা হচ্ছে যে দিনের ভোট রাতে হয়েছে ইত্যাদি। কিন্তু আওয়ামী লীগ এই যে সামনে যেহেতু এক বছর 4 মাস পরে বোধহয় আবার ভোট হবে, তখন এমন করে নির্বাচন করতে চাই কিনা, মানে এই দায় নিতে চাই কিনা, মানে এই দায় থেকে বেরোতে চাই কিনা। আচ্ছা, আমি প্রথমে একটা প্রশ্ন উত্তর দিয়ে দিই। উনি যে বললো মানে 1400 না 1800 না, এটা 2023 সন। আমিও বিশ্বাস করি 2023 সন। এই 2023 সনের যে হম্বিতম্বি তাদের দেখি ঈদের পরে নামাই ফেলবো, কোরবানের পরে নামাই ফেলবো, নোটিশের পর নোটিশ জনগণকে দিয়ে, আবাসিক প্রতিনিধি বলেন এক ধরনের, গুলশানের কার্যালয়তে একজন, লন্ডন থেকে আবার আরেকটা অর্ডার আসে। যেমন ওই নির্বাচন যখন নমিনেশন দিছে তখন বলছে এই না না, এটা সব সময় তো বলেন মানে হামলা কেন ইয়া থেকে লন্ডন থেকে হামলা হয় গুলশানে, মোটামুটি দলের নেতা কর্মীরাই হামলা করে ওখানে। আর রাজনৈতিক সমঝোতা কাদের সাথে হবে? 2021 অগাস্টের গ্রেনেড হামলার পরে আমি তো মনে করি বাংলাদেশের সমঝোতার পরটাকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছিল। তারপরেও যদি বলি, শোকার্ত বাড়িতে দরজা আটকে দিয়ে বন্ধ করে রাখে পৃথিবীর ইতিহাসে, এবং আমরা যারা বাঙালি, আমরা যে বাংলাদেশের মানুষ, আমরা তো এই সংস্কৃতিতে অভ্যস্ত না। শোকার্ত বাড়িতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ঢুকতে দেওয়া হয়নি। এবং ব্যারিস্টার রফিকুল হক, উনি মারা গেছেন, তিনি কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছেন, মারা যাননি, ভুল তথ্য, উনি জীবিত আছেন, এখনো জীবিত আছেন। ব্যারিস্টার রফিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম, আপনার রফিকুল হক, আপনার ব্যারিস্টার রফিকুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম, ভুল ব্যারিস্টার রফিকুল ইসলাম বিএনপি স্ট্যান্ডিং কমিটি মেম্বার, উনি জীবিত আছেন। আর ব্যারিস্টার রফিকুল হকের কথা বোধহয় বলছেন, রফিকুল হকই তো বললাম, রফিকুল হকের কথা তো বলছেন, রফিকুল হকের কথা, ব্যারিস্টার রফিকুল হক, তিনি কিন্তু একটা সাক্ষাৎকার একটা কথা বলেছিলেন, বলছে আমি দাঁড়িয়েছিলাম, দেখলাম একটা ফোন আসলো, হঠাৎ করে দরজাটা বন্ধ হয়ে গেল। তিনি কিন্তু আফসোস করেছেন এই দরজাটা কেন বন্ধ হলো বাংলাদেশের, না আমি জানি না, উনি সমঝোতার কথা বলে। আর ওই যে আন্দোলন করবেন 23 সন 24 সন, সব পাগলের সুখ কিন্তু মনে মনে, আমরাও চাই তারা কিছু করুক। আরেকটা কথা যেটা বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিরকম নির্বাচন চাই, অবশ্যই দেশে প্রত্যেকটা দল অংশগ্রহণ করুন, সেই ধরনের নির্বাচন চাই। এখন বিএনপি যদি সকালে ঘোষণা দিয়ে বিকেলে যদি বলবো যে আমরা এই নির্বাচন মানি না, আমি বয়কট করলাম, এই দায়িত্ব আওয়ামী লীগ নেবে না। সবসময় বিএনপি কোনো না কোনো একটা পন্থা বলে। ধন্যবাদ। আমি শেষ করবো শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক সমঝোতা হওয়ার সম্ভাবনা আছে কিনা, আদৌ আছে কিনা, এবং সুষ্ঠু নির্বাচন হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম জায়গাটা হলো সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না, এটি নির্ভর করে সেই সময়ের রাজনৈতিক শক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে। আমাদের এখানে কোন সরকারি রাজনৈতিক শক্তি বলতে কি সরকারি শক্তি, যারা পাওয়ারে থাকে, যারা পাওয়ারে থাকে, ওই যে আপনি 90 সালের পরে যে 4টি নির্বাচনে আপনার অপিনিয়নটা, বাংলাদেশের ইতিহাসে যারা ক্ষমতায় থাকে তারা কোনোদিন চেয়েছে যে মানে এমন নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে তারা হেরে যাবে? কখনোই না। আমি ওই জায়গাটায় আসছি যে 4টি নির্বাচন আপনি পেয়েছেন যেখানে আপনার অভিমতের প্রতিফলন ঘটেছে, সেই 4টি নির্বাচনে সরকার ছিল নির্দলীয় সরকার। সুতরাং আমি গুরুত্বপূর্ণ মনে করি ওই সময় যে সরকারটি পাওয়ারে থাকবে তার চরিত্রটি কেমন থাকবে। একই সাথে শুধুমাত্র কাঠামোগত পরিবর্তন
আপনার খুব ওই সময় বেশি পাওয়ারে ফলাফল থাকবে মানে কি? ওই সময় তো আওয়ামী লীগ পাওয়ারে এখন পাওয়ারে আছে। আওয়ামী লীগের আওয়ামী লীগ কি পাওয়ারে চাচ্ছে? থেকে আওয়ামী লীগ তো চাচ্ছে যে সে পাওয়ারে থেকে ইলেকশন করবে। তাই তো। আওয়ামী লীগ তো চেয়েছিল যে সংবিধানে তো সেটাই আছে। এর আগের যে নির্বাচন, তার আগের যে নির্বাচন, এবং সেটি অর্জন করার জন্য রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগের বাইরে যারা আছে, তারা কি এই রকমের একটি কাঠামোর অধীনে নির্বাচনে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবে? এটা গুরুত্বপূর্ণ। এই ধরনের একটি কাঠামোর অধীনে, একটা দলীয় সরকারের অধীনে আপনি নির্বাচন কমিশনকে যতই শক্তিশালী করেন না কেন, সেই নির্বাচন কমিশন কি স্বাধীনভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে পারবে? বাংলাদেশের নির্বাচন কমিশন ভারতের টিএন সেশনের মতো নির্বাচন কমিশন না। সুতরাং তারা সরকারের চোখের দিকে তাকিয়ে, যে দেশের নির্বাচন কমিশন একটা রাজনৈতিক দলের বিজয়ের পর তাকে অভিনন্দন জানায়, সেই ধরনের কমিশন দিয়ে আপনি সার্চ কমিটি করেন আর যাই করেন, অভিমতের প্রতিফলন হবে না। সুতরাং যে গভর্নমেন্টটা থাকবে তার চরিত্রটি কি থাকবে, এটি গুরুত্বপূর্ণ। কারা পাওয়ারে আছে, থাকছে, থেকে নির্বাচনের ব্যবস্থা করছে, এটি গুরুত্বপূর্ণ। আমাদের এখানে কতগুলো জায়গা পকেট তৈরি হয়েছে পাওয়ারের। আমাদের এখানের আমলাতন্ত্র এখন পলিটিশিয়ানদের থেকেও মোর দ্যান আওয়ামী লীগ। আওয়ামী লীগের জেলার সভাপতির থেকে ডিসি সাহেব আওয়ামী লীগের আরো বড় নেতা, ওসি সাহেব আওয়ামী লীগের আরো বড় নেতা। এই রকমের মনোভাব নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন যদি থাকে আর পলিটিক্যাল গভর্নমেন্টের অধীনে, আপনি হাজার বছরের নিরপেক্ষ নির্বাচন পাবেন না। যে আমরা অন্য একদম এক মিনিট করে যদি বলেন অন্য একটা প্রসঙ্গ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিদেশে আছেন, জাতিসংঘে ভাষণ দিয়েছেন বাংলায়, সেখানে রোহিঙ্গা ইস্যু তুলে ধরেছেন এবং বিশ্ব নেতাদের জোরালো ভূমিকা কামনা করেছেন। এতে কি রোহিঙ্গা ইস্যু কোনো লাভ হবে কিনা, বা বিশ্ব নেতারা আসলে ভূমিকা, তো আমি বিশ্ব নেতাদের দেখছি না ভূমিকা। বাংলাদেশ একটা গরিব এক মিনিট দেশ। কিন্তু। হ্যাঁ, বাংলাদেশ এত দরিদ্র দেশ, এই মরার উপর খাড়ার ঘা। এটা কূটনৈতিক সফলতা এত, আজ পর্যন্ত রোহিঙ্গা ইস্যু নিয়ে বন্ধু যাদের তারা বলে, রাশিয়া বা চায়না বা ইন্ডিয়া, তারাও আজ পর্যন্ত রোহিঙ্গা নিয়ে আমাদের পাশে, বাংলাদেশের উপর একটা একটা মরণঘাতী ব্যাধি এটা চাপিয়ে দিয়ে রাখছে। সেই সমস্যা নিয়ে কোনো সমাধান নাই, এবং এটা নিয়ে তারা বাণিজ্য করছে পৃথিবীর বিভিন্ন পশ্চিমাদের সহমতি পাওয়ার জন্য। এটা কার্যত তারা কোনো সমাধান আদৌ চায় না। আর শেষ করে দিই আমি 30 সেকেন্ড, আমি কোনো নেতিবাচক কথা বলতে চাই না। উনি যেটা বলেছেন যে কি সহমর্মিতার কথা, রাজনীতি সহমর্মিতার কথা, উনি অসত্য বলেছেন। আমি প্রেজেন্ট ছিলাম কোকো আরাফাত যখন কোকো যেদিন মারা যায়, বেগম খালেদা জিয়া সংজ্ঞাহীন, তার একমাত্র তার পুত্র একজন মা বাংলাদেশের কি পরিবেশে থাকে সেটা নিয়ে ওনারা এখন নোংরা রাজনীতি করছে। এটা ঠিক না, এটা ঠিক না। আপনি এর দায় বেগম খালেদা জিয়াকে দিতে পারেন না, আর আপনি রফিকুল ইসলাম পরে বলবেন। আমার 1 মিনিট সময়, আপনি বলবেন আমার 1 মিনিট সময়ের ভিতরে আপনি কেন ঢুকছেন? এইটা নিয়ে আর ওনার রাজনীতি করা ঠিক না। সহমর্মিতার কথা বলবেন। আপনি জানেন যে অন-11-এ, আমি শেষ করে দেব 30 অন-11-এ শেখ হাসিনাকে গ্রেফতার করার পরে বেগম খালেদা জিয়া কিন্তু বিবৃতি দিয়েছিলেন আদালতে অসবর আচরণের জন্য। অজেদ মিয়ার মৃত্যুর পরে বেগম খালেদা জিয়া গিয়েছিলেন জয়কে না, খালেদা জিয়া আপনি এটা নিয়ে রাজনীতি করেন না। আওয়ামী লীগকে গণতন্ত্রের পথে আসতেই হবে। যদি না আসে, আওয়ামী লীগ ইতিহাসের কাছে তার দায়বদ্ধ থাকতে হবে এবং আওয়ামী লীগকে চূড়ান্ত আওয়ামী লীগের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, গণতন্ত্রের জন্য ভালো না, রাজনীতির জন্য ভালো না। রোহিঙ্গা ইস্যু মাননীয় প্রধানমন্ত্রী তুলেছেন, কিন্তু রোহিঙ্গা ইস্যু তিনি নিজেই বলেছেন যে অনেক চেষ্টা করে একটা রোহিঙ্গা ফেরত পাঠানো যায়নি। আসলে কি ফেরত পাঠানো যাবে, বা বিশ্ব নেতৃবৃন্দের কাছে? আমরা সকলেই জানি, সকলেই বুঝি, এবং তারপর মাননীয় প্রধানমন্ত্রী যেখানে আন্তর্জাতিক ফোরামে কথা বলা দরকার, যেখানে কথা বললে কিছুটা হলেও হয়তো বা আশার আলো দেখা যায়, সেই ধরনের ফোরামে। এটা কিন্তু পুরনো ইস্যু। রোহিঙ্গা জিয়াউর রহমান কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠিয়েছিলেন, একটা রোহিঙ্গাকে না, আপনি কথা বলেছেন সেজন্য আমি নালে বলতাম আবার সময় শেষ। আচ্ছা, আমার কথা হলো সেই ফোরামে কিন্তু কথাগুলো বলেছেন। এখন আমরা আসলে অপেক্ষায় থাকা ছাড়া আপাতত আর কোনো উপায় আমরা দেখিনি এখন। আর আরেকটু বলি, শোকর শব্দ আবারও বলি, উনি গিয়েছেন এই ডক্টর ওয়াজেদ সাহেবের মৃত্যুর পরে, কিন্তু শোকের দরজা সেখানে বন্ধ হয়নি। আমি শুধু এটাই বলেছি, শোকের দরজা বন্ধ করে দিয়েছে। টুঙ্গিপাড়াতেও গিয়েছি তারেক রহমানের। আমি একদম শেষ প্রথম জায়গাটা হচ্ছে যে আমাদের গ্যাপটা মনে হয় একটু বেশি হয়, কারণ যে একজনের মুখের সামনে এসে আঙ্গুল উঁচু করে দেখতে ভালো লাগে না আর কি, দর্শকরা এটা ভালো পছন্দ করে না। রোহিঙ্গা ইস্যুটা আমাদের আসলে, আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। তারা আমাদেরকে অনেক রকমের প্রতারণা করেছে। এই জায়গাটায় আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম, তখন এই বিষয়টি আসলে প্রয়োজন ছিল। এই ধরনের একটা অমানবিক হতে পারেনি বাংলাদেশের 71 সালে 1 কোটি মানুষ কিন্তু শরণার্থী জীবনযাপন করেছে। সরকার আন্তর্জাতিক পর্যায়ে নানাভাবে কথা বলছে, কিন্তু সরকারের মিত্র যারা, বিশেষ করে আমরা দেখছি ভারত, সেখানে বন্ধুত্ব সুলভ আচরণ করছে না। একই সাথে আমি সমালোচনা করব এ জায়গায়ও যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো
তারাও তাদের কিন্তু বিভিন্ন রকমের ইন্টারন্যাশনাল কানেকশন আছে, তাদের পক্ষ থেকেও তারা মনে করছে যে এই কাজটি শুধুমাত্র গভর্নমেন্টের নয়। পার্টিগুলোর যে অনেক ধন্যবাদ। সেই কাজটিও তাদের অনেক করা উচিত। ধন্যবাদ, আর সময় দিতে পারছি না। তিনজনকেই অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও অনেক ধন্যবাদ। আমরা মূলত আগামী নির্বাচন কমিশন কিভাবে গঠন হবে সেটা নিয়ে কথা বললাম। আমরা একটা কথা বলতে পারি যে ইংরেজিতে একটা কথা আছে, হোপ এগেনস্ট হোপ। আমরা সেটাই রাখি। রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত হবে এবং এমন একটি নির্বাচন কমিশন গঠন হবে এবং তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে এবং জাতি একটি সুষ্ঠু নির্বাচন পাবে যেখানে সবাই ভোট দিতে পারবে এবং সেই ভোটের ফলাফল প্রতিফলিত হবে। সবাইকে ধন্যবাদ।